প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের 3 নম্বর প্রশ্ন অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞায় বলা হচ্ছে যে পুরাতন বাংলা ব্যাকরণের প্রচলিত পদ প্রকরণকে হালনাগাদ করে বাংলা ভাষার শব্দসমূহকে যে নতুনভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। অর্থাৎ পুরাতন বাংলা ব্যাকরণের যে টপিকটা ছিল পদ প্রকরণ, তো এই পদ প্রকরণকে পরিবর্তন করে বা আপডেট করে, বা আপডেট শব্দের বাংলা হচ্ছে হালনাগাদ, তো হালনাগাদ করে বাংলা ভাষার শব্দসমূহকে নতুনভাবে ভাগ করা হয়েছে, নতুনভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো আমরা জানি যে পুরাতন বাংলা ব্যাকরণের পদ প্রকরণ, বাংলা ভাষার যে শব্দগুলো ছিল এগুলোকে 5টা পদে ভাগ করা হয়েছিল: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই পদ প্রকরণগুলোকে হালনাগাদ করা হয়েছে। আধুনিক বাংলা ব্যাকরণে এটাকে পরিবর্তন করা হয়েছে। তো এই পরিবর্তন করার পরে বাংলা ভাষার শব্দকে যে নতুনভাবে ভাগ করা হয়েছে, শ্রেণীবিন্যস্ত করা হয়েছে, তো এটাকে বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে পুরাতন বাংলা ব্যাকরণের প্রচলিত পদ প্রকরণকে হালনাগাদ করে বাংলা ভাষার শব্দসমূহকে যে নতুনভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। তো এখন আমরা জানব যে পদ প্রকরণকে কেন পরিবর্তন করা হলো, কেন পদ প্রকরণকে পরিবর্তন করে নতুন নাম দেওয়া হলো ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো আমরা জানি যে পুরাতন যেই বাংলা ব্যাকরণ, অর্থাৎ হালনাগাদ করার আগের যে বাংলা ব্যাকরণ, সেখানে পদ প্রকরণ নামে একটা অধ্যায় ছিল। তো সেখানে পদকে প্রধানত 2 ভাগে, সব্যয় পদ এবং অব্যয় পদ, তারপরে মোটের উপর 5 ভাগে ভাগ করা হয়েছিল। তো এটাকে এখন পরিবর্তন করা হয়েছে, এটাকে এখন হালনাগাদ করা হয়েছে। তো কেন করা হয়েছে, কি সেই যুক্তি বা কোন যুক্তির ভিত্তিতে করা হলো, সেটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখো, পদের যেই সংজ্ঞা ছিল, পদের যেই ডেফিনেশনটা ছিল, সেখানে বলা হতো, আমরা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। পদের সংজ্ঞা বলা হয়েছে এইভাবে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই পদ বলে, এরকম একটা সংজ্ঞা ছিল। আর একটা সংজ্ঞা প্রচলিত ছিল যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ওকে, তাহলে দেখো পদের 2টা সংজ্ঞা। একটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই পদ বলে, আর একটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, তাই তো? আর পদের যে মোট ভাগ, এটা ছিল যে পদ মোট 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো যখন এই ভাগগুলো করা হতো বা এই ভাগগুলোর বিস্তারিত আলোচনা করা হতো পদ প্রকরণ অধ্যায়ে প্রচলিত ব্যাকরণে, তখন এভাবে বলা হতো, দেখবে যে বিশেষ্য পদ, বিশেষ্য পদের সংজ্ঞা দেওয়া হতো যে কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। তো উদাহরণ দেওয়া থাকতো ঢাকা, নাইম, আম, পদ্মা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। এখন একটু চিন্তা করে দেখবে ঠান্ডা মাথায় যে বিশেষ্য পদের উদাহরণ তুমি দিয়েছো ঢাকা বা নাইম বা আম বা পদ্মা, আসলে কি এগুলো বিশেষ্য পদ? আরো সহজ করে, আসলেই এগুলো কি পদ, পদের মধ্যে পড়ে? এই যে বিশেষ্য পদের উদাহরণ আমরা দিলাম ঢাকা, তো ঢাকা কি আসলে কোনো পদের মধ্যে পড়ে? এটা কি পদ? এটাকে যাচাই করে দেখো তো, যে পদের সংজ্ঞায় ছিল বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। তাহলে ঢাকা এই শব্দটা কি এখানে বাক্যে ব্যবহৃত হয়েছে? না, এখানে কোনো বাক্যে ব্যবহৃত হয়নি। তাহলে এটা পদ কেন বলছি? দ্বিতীয় যে সংজ্ঞা ছিল পদের, যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
তাহলে ঢাকা এই শব্দের সঙ্গে কোনো বিভক্তি এখানে যুক্ত হয়নি, তাহলে ঢাকা তো কোনো পদের মধ্যেই পড়ে না। এই মুহূর্তে এখানে ঢাকা কোনোভাবেই পদের মধ্যেই পড়ছে না। তাহলে ঢাকা কি করে বিশেষ্য পদের উদাহরণ হতে পারে? অনুরূপভাবে নাইম, নাইম শব্দটার সঙ্গে কোনো বিভক্তি যোগ হয়নি এবং নাইম কোনো বাক্যেও ব্যবহৃত হয়নি এই মুহূর্তে। তাহলে নাইম কি করে বিশেষ্য পদের উদাহরণ হতে পারে? বা আম, এটার সঙ্গে কোনো বিভক্তি নেই, বাক্য ব্যবহৃত হয়নি। তাহলে যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত না হয় কিংবা তার সঙ্গে যদি বিভক্তি যুক্ত না থাকে তাহলে সেটাকে আমরা পদ বলতে পারি না। কারণ পদের সংজ্ঞাই হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই পদ বলে অথবা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে ঢাকা, নাইম, আম, পদ্মা এগুলোর সঙ্গে কোনো বিভক্তি যোগ হয়নি আর এগুলো বাক্যে ব্যবহৃত হয়নি এই মুহূর্তে। তাহলে এগুলোকে পদ বলা যাবে না। তাহলে বিশেষ্য পদের যে উদাহরণগুলো আমরা দিচ্ছি বা লিখি বা প্রচলিত ব্যাকরণে যেভাবে দেওয়া থাকে এটা আসলে ভুল পদ্ধতি ছিল। অনুরূপভাবে দেখো বিশেষণ পদও তাই, ভালো, মন্দ, সুন্দর, লম্বা এগুলো আমরা বিশেষণ পদ বলতাম বা এগুলোকে বিশেষণ পদের উদাহরণ দেওয়া হতো। তো আসলে কি এগুলো পদের মধ্যে পড়ে? ভালো, মন্দ, সুন্দর, লম্বা? কারণ এগুলো শব্দ হতে পারে, এগুলো পদ নয়। এগুলো যদি কোনো বাক্যে লেখা থাকতো তবেই সেটা পদ হতো, কিন্তু যেহেতু এই মুহূর্তে বাক্যে ব্যবহৃত হয়নি আবার তাদের সঙ্গে কোনো বিভক্তিও যুক্ত হয়নি, তাহলে এগুলো পদ হতে পারে না, পদের সংজ্ঞা ধারণ করেনি। তাহলে এগুলো পদের উদাহরণও দেওয়া যাবে না, কারণ এগুলো পদ নয়। যদি বলা হতো সে ভালো ছেলে, পুরা বাক্য দেওয়া থাকতো আর তার নিচে যদি ভালোর নিচে দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে ভালোটা পদ, এটা বিশেষণ পদ। কিন্তু আলাদা করে লিখলে এটা পদ হতে পারে না যদি তার সঙ্গে বিভক্তি যুক্ত করা না হয়। তো এইভাবে যে প্রচলিত ব্যাকরণে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়ার যে উদাহরণগুলো দেওয়া থাকতো ক্রিয়াপদের, তাহলে সবগুলোই আসলে ভুল পদ্ধতি ছিল। কেননা সেগুলো তো আসলে যে উদাহরণগুলো দেওয়া থাকতো এগুলো কোনো পদ না, এগুলো সবগুলো শব্দ দেওয়া থাকতো। ঢাকা, নাইম, আম এগুলো শব্দ। এই মুহূর্তে এগুলো একটা শব্দ ছাড়া অন্য কিছু নয়, এগুলো পদ নয়। ভালো, মন্দ ইত্যাদি এগুলো পদ নয়। তো এই জিনিসটাকে মাথায় রেখে এই পদ প্রকরণকে, এই পদ নামটা পরিবর্তন করা হলো। বাংলা ভাষার শব্দগুলিকে ভাগ করার ক্ষেত্রে পদকে উঠিয়ে দিয়ে এটার নাম করা হলো শব্দ শ্রেণী। এবার দেখো বলা হচ্ছে যে এখন যেটা বলা হয় বিশেষ্য পদ নয়, বিশেষ্য শব্দ। বিশেষণ পদ না, বিশেষণ শব্দ। তাহলে বাংলা ব্যাকরণের এই পদ শব্দটাকে উঠিয়ে দিয়ে বা বাংলা শব্দগুলোকে বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করতে গিয়ে আর পদ বলা হচ্ছে না, এখন এগুলোকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো তাহলে এখন আমরা এই বাংলা ভাষার শব্দগুলোকে পদ প্রকরণ না বলে বলছি ব্যাকরণিক শব্দ শ্রেণী। আর ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে? যে পুরাতন বাংলা ব্যাকরণের প্রচলিত পদ প্রকরণকে হালনাগাদ করে বাংলা ভাষার শব্দসমূহকে যে নতুনভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। পরীক্ষায় যদি সংজ্ঞা চাওয়া হয় তাহলে এইভাবে সংজ্ঞাটা লিখবে। এবং দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার। আমরা পদ পড়ে এসেছি 5 প্রকার মোট, আর ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার, 3টা ভাগ বাড়ানো হয়েছে, বেশি করা হয়েছে। এখন কিভাবে দেখো 8 প্রকার কি কি? বিশেষ্য, আগেও বিশেষ্য ছিল, তাহলে বিশেষ্য থেকে বিশেষ্য কোনো সমস্যা নেই, বিশেষ্য আগের জায়গায় আছে। এখন শুধু বিশেষ্য পদ না বলে আমরা বলছি বিশেষ্য শব্দ শ্রেণী। ওকে, তারপরে দেখো আগে যে বিশেষণটা ছিল এই বিশেষণটাকে 2টা ভাগ করা হয়েছে, অর্থাৎ বিশেষণ যেটা ছিল পদ এটাকে এখন বিশেষণ শব্দ শ্রেণী 2টা করা হয়েছে। একটা হচ্ছে বিশেষণ আর একটা হলো ক্রিয়া বিশেষণ, অর্থাৎ বিশেষণকে ভেঙে 2টা শব্দ শ্রেণী তৈরি হয়েছে। একটা হচ্ছে বিশেষণ আর একটা ক্রিয়া বিশেষণ। তো কিভাবে বিশেষণ থেকে 2টা তৈরি করা হলো আমরা একটু বিস্তারিত দেখে আসি, চলো। তো দেখো এখানে 2টা ইংরেজি বাক্য দেওয়া আছে, 2টা সেন্টেন্স দেওয়া আছে। একটা হচ্ছে হি ইজ এ গুড বয়, আর একটা হচ্ছে হি রানস ফাস্ট। তাহলে প্রথম বাক্যে দেখবে যে হি ইজ এ গুড বয়, তাহলে সে হচ্ছে ভালো ছেলে, সেও একজন ভালো ছেলে।
তাহলে গুড, গুড বয়। তো এই গুডটাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। ইংরেজি ব্যাকরণে এই গুড হচ্ছে অ্যাজেক্টিভ, কেননা সেটা নাউন বয়কে মডিফাই করছে। তাহলে গুড হলো অ্যাজেক্টিভ, যদি গুড বোঝায়। পরের ব্যাকে খেয়াল করো, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব, কেননা এই ফার্স্ট শব্দটা হচ্ছে রানসকে মডিফাই করছে। তাহলে ভার্বকে যেটা মডিফাই করে সেটা তো অ্যাডভার্ব, দ্রুত দৌড়ায়। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ইংরেজি ব্যাকরণে এভাবে তোমার ভাগ করা হয়েছে। এখন এই দুটো বাক্য বাংলায় খেয়াল করো, সে ভালো ছেলে। এখানে ভালোটাকে বলছি আমরা বাংলায় হলো বিশেষণ, ভালো ছেলে বিশেষণ। আর সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। তো এই যে দ্রুত শব্দটা দেখো, এটাকে আমরা বাংলা ব্যাকরণে বলতাম বিশেষণ। কেমন করে দৌড়াই? জোরে দৌড়াই, দ্রুত দৌড়াই, দ্রুত হচ্ছে বিশেষণ। তাহলে একটু চিন্তা করে দেখো যে বাংলায় ব্যাকরণে যেটা বিশেষণ পূর্বে আর কি আগের বাংলা ব্যাকরণে, তো এই বিশেষণ বলতে আমরা ইংরেজি ব্যাকরণে যেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটাকে মিলেই বিশেষণ বোঝাতো। অর্থাৎ অ্যাডজেক্টিভকেও বিশেষণ বলা হতো, অ্যাডভার্বকেও বিশেষণ বলা হতো। অ্যাডভার্বের কোনো প্রতিশব্দ বাংলায় ছিল না। তাহলে বাংলায় আগে আমরা বিশেষণ বলতে অ্যাডজেক্টিভকেও বিশেষণ বলতাম, অ্যাডভার্বকেও বিশেষণ বলতাম। বিশেষণ সমান অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দুটাই। তো এই বর্তমানে এসে আমরা এটা আলাদা করেছি, অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণীতে এসে এই দুটাকে আলাদা করা হয়েছে। অর্থাৎ অ্যাডভার্বের বাংলা প্রতিশব্দ নতুন করে দিয়ে নতুন শব্দ শ্রেণী তৈরি করা হয়েছে। অর্থাৎ এখন আর অ্যাডভার্বকে আমরা বিশেষণ বলি না, এখন এটার নাম দিয়েছি ক্রিয়া বিশেষণ। তাহলে এখন এই যে বিশেষণ, যে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব ছিল, এই অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে এখন বিশেষণ, এটাকে বিশেষণ বলা হচ্ছে। আর যেটা অ্যাডভার্ব, যেটা ভার্বকে মডিফাই করে বা ক্রিয়াপদকে বিশেষিত করে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো এভাবেই বিশেষণকে ভাঙা হয়েছে এবং ইংরেজি ব্যাকরণের সঙ্গে বাংলা ব্যাকরণের একটা সমন্বয় সাধন করা হয়েছে। এই কারণেই এখন বিশেষণ ভেঙে দুইটা শব্দ শ্রেণী, একটা হচ্ছে বিশেষণ আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো তাহলে বিশেষ্য এক প্রকার, বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বিশেষণকে ভেঙে দুটা পেলাম, তাহলে বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। তাহলে মোট তিনটা হলো, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এরপরে আগের বাংলা ব্যাকরণে যেটা সর্বনাম ছিল সেটার নাম সর্বনামই রাখা হয়েছে, সর্বনাম শব্দ শ্রেণী। তাহলে চারটা হলো। আগের বাংলা ব্যাকরণে অব্যয় যে পদটা ছিল, যেটাকে অব্যয় পদ বলা হতো, অর্থাৎ আমরা জানি অব্যয় পদ মানে যে শব্দগুলোর কোনো প্রকার পরিবর্তন হয় না। বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেগুলোর সঙ্গে বিভক্তি যোগ হয় না, যেগুলোর সঙ্গে আকার, রস্বইকার, রস্যউকার যোগ করা যায় না, লিঙ্গান্তর হয় না, কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না। তো এগুলোকে বলা হচ্ছে অব্যয় শব্দ, যেমন এবং, ও, আর, অথচ, কিন্তু। দেখবে এই শব্দগুলো কোনো পরিবর্তন নাই, জন্ম থেকে যেরকম আজীবন সেরকমই থাকে, এগুলোর কোনো পরিবর্তন হয় না। তো এই অব্যয় যেই শব্দগুলো আছে, অব্যয় শব্দ, এই অব্যয় শব্দগুলোকে তিনটা ভাগ করা হয়েছে বর্তমানে। নাম দেওয়া হয়েছে একটা আবেগ শব্দ, যে শব্দগুলো দ্বারা আবেগ বোঝায়। আর আরেকটা হচ্ছে যোজক, যেটা হলে যোগ করে দেয় দুইটা বাক্যের মধ্যে বা দুইটা শব্দের মধ্যে যোগ বিয়োগ করে। আর একটা হচ্ছে অনুসর্গ। তাহলে অব্যয়কে ভেঙে তিনটা করা হয়েছে, বিস্তারিত আমরা অব্যয় অধ্যায়ে গিয়ে পড়ব। তো অব্যয়কে ভেঙে তিনটা শব্দ শ্রেণী তৈরি করা হয়েছে, আবেগ শব্দ, যোজক, অনুসর্গ। আর একটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটাকে ক্রিয়া রাখা হয়েছে। তাহলে নতুন আমরা পেলাম কয়টা? বিশেষণ থেকে একটা নতুন বের হলো, আর অব্যয় থেকে দুইটা নতুন বের হলো, তিনটা হয়েছে আর টোটাল। তো এই তিনটা নতুন বের হয়ে মোট হয়ে গেল 5 + 3 8টা। তাহলে বর্তমানে বাংলা ভাষার যে শব্দ, এই শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। মোট কত প্রকার? 8 প্রকার। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, আবেগ শব্দ, যোজক, অনুসর্গ এবং ক্রিয়া। তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার। মনে রাখবে, এই 8টা নাম খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা জানি যে বাংলা দ্বিতীয় পত্রের 3 নম্বর অংশে প্রশ্ন করা হবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে, এবং 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের মতো 3 নম্বর প্রশ্ন ক এবং খ, ক এর বিকল্প হিসেবে খ নম্বর প্রশ্ন থাকবে। অর্থাৎ ক নম্বরের উত্তর যদি কেউ না করতে পারে তাহলে তার জন্য খ নম্বর উত্তর করার সুযোগ থাকছে। তো ক নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো, কি কি প্রশ্ন আসতে পারে 3-এর ক নম্বর অংশে, তার একটা তালিকা দেওয়া হয়েছে। দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, উদাহরণ সহ শব্দ শ্রেণীগুলোর পরিচয় দাও। তাহলে এখানে আমাকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা লিখতে হচ্ছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার লিখতে হচ্ছে, এবং এই 8 প্রকার শব্দ শ্রেণীর প্রত্যেকটার পরিচয় দিতে হবে। যেমন বিশেষ্যর সংজ্ঞা দিতে হবে, বিশেষ্যের সংজ্ঞা দিয়ে কয়েকটা উদাহরণ দিতে হবে, বিশেষণের সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে, এভাবে 8 প্রকারের পরিচয় সংক্ষেপে দিতে হবে। আবার 2 নম্বর প্রশ্ন খেয়াল করো, যে বিশেষ্য বলতে কি বোঝো, উদাহরণ সহ শ্রেণী বিভাগ দেখাও। তাহলে এখানে কিন্তু আলাদা করে উত্তর প্রশ্ন করা হয়েছে, যে একটা শব্দ শ্রেণী নিয়ে, বিশেষ্যকে নিয়ে। তাহলে এখানে আমাকে বিশেষ্যের সংজ্ঞা লিখতে হচ্ছে এবং বিশেষ্যের শ্রেণী বিভাগের বিস্তারিত আলোচনা করতে হচ্ছে, বিশেষ্যের প্রকারভেদ নিয়ে কথা বলতে হবে। তো পরীক্ষায় সাধারণত 2 নম্বর যেই প্রশ্ন, এভাবেই প্রশ্ন করা হয় বেশিরভাগ সময়, যে বিশেষ্য বলতে কি বোঝো, শ্রেণী বিভাগ দেখাও, বিশেষণ বলতে কি বোঝো, শ্রেণী বিভাগ দেখাও, সর্বনাম বলতে কি বোঝো, উদাহরণ সহ শ্রেণী বিভাগ দেখাও। তার মানে প্রত্যেকটা শব্দ শ্রেণী থেকে আলাদা আলাদা করে প্রশ্ন হয়। যদি তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখো, তো তাহলে দেখবে যে বোর্ড পরীক্ষায় এভাবেই প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দ শ্রেণী থেকেই প্রশ্ন করা হয়েছে, কখনো বিশেষ্য থেকে, কখনো বিশেষণ থেকে, কখনো সর্বনাম থেকে, কখনো ক্রিয়া বিশেষণ থেকে, ইত্যাদি ইত্যাদি। তবে একটা থেকে এখনো প্রশ্ন করা হয়নি, সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ থেকে সাধারণত প্রশ্ন করা এখন পর্যন্ত হয়নি বা হওয়ার সম্ভাবনাও নেই, কেননা অনুসর্গের প্রকারভেদটা 5 নম্বর আলোচনার জন্য যথেষ্ট নয়। আচ্ছা, তাহলে এখন একটা বিষয়, যে যারা এতগুলো প্রশ্ন থেকে ভয় পাচ্ছ, যে 3-এর কয়ের জন্য এতগুলো প্রশ্ন কি করে পড়বো বা মনে থাকবে কিভাবে, তো তাদের বলছি যে ভয় পেও না কিংবা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি পূর্বেই বলেছি যে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নম্বর তোলা অনেক সোজা, অনেক সহজে উত্তর করা যায়। কেননা 3-এর ক নম্বর উত্তর আমরা পরীক্ষায় করব না, লিখবো হচ্ছে খ নম্বর। খটা খুবই সোজা বিষয় এবং নম্বর তোলা অনেক সোজা, সহজ। তাহলে খ যদি উত্তর করি, ক পড়ব কেন? ক পড়ব আমরা 2টা কারণে, কয়ের প্রশ্নগুলো পড়ব 2টা কারণে। একটা হচ্ছে যে একজন শিক্ষার্থী হিসেবে আমাকে জানতে হবে, আমার ভিত্তিটা মজবুত করতে হবে, কেননা ভিত্তি যদি দুর্বল হয়, জ্ঞান যদি অল্প হয়, তাহলে সেটা কখনোই উঁচু ইমারত হতে পারে না, বা তুমি বড় জায়গায় যেতে পারবে না। তো এই জন্য জানার জন্য, শেখার জন্য আমাকে পড়তে হচ্ছে। দ্বিতীয়ত 2 নম্বর যেই কারণ, আমি যদি খ নম্বরের উত্তর করতে যাই তাহলে আমার কিছু বেসিক জ্ঞান দরকার, এই শব্দ শ্রেণী থেকে আমার কিছু মৌলিক জ্ঞান প্রয়োজন। তো এই মৌলিক জ্ঞানটা, এই বেসিক জ্ঞানটা আমরা নিব হচ্ছে এই ক নম্বরে পড়ার সময়। অর্থাৎ যখন আমরা ক নম্বর নিয়ে কথা বলবো, আমার যদি মুখস্থ নাও হয়, এই কথাগুলো শুনলে যখন পড়ার চেষ্টা করব, তখন আমার অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবেই আমার খ নম্বরের জন্য যথেষ্ট জ্ঞান অর্জন করা হয়ে যাবে। তাই আমরা ক নম্বর যদি আমরা নাও পরীক্ষায় লিখবো না তো জানি, লেখার চেষ্টা করব না, যদি না খ নম্বর আমার খুব বেশি জটিল না হয়। তাহলে এই জন্য আমাদের ক নম্বরটা পড়তে হবে, জানার জন্য, শেখার জন্য, এবং খ নম্বরের উত্তরটা করার জন্য হলেও ক নম্বর আমাকে পড়তে হবে। তো চলো আমরা 3-এর ক নিয়ে আলোচনা শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব শুধু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিশেষ্য বলতে কি বোঝো, উদাহরণ সহ শ্রেণী বিভাগ দেখাও। আমরা এই একটা প্রশ্ন নিয়েই আজকে আলোচনা করব। তো চলো দেখি যে বিশেষ্য শব্দ শ্রেণী কি এবং এর শ্রেণী বিভাগ। তো বিশেষ্যের সংজ্ঞা বলা হচ্ছে এখানে, দেখো, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো জাতির নাম হতে পারে, কোনো ভৌগোলিক স্থানের নাম হতে পারে, ভৌগোলিক সংজ্ঞার নাম হতে পারে, কোনো কাজের নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। অর্থাৎ নাম বোঝালেই সেটা বিশেষ্য।
অর্থাৎ আমরা যেটা বিশেষ্য পদ পড়ে এসেছিলাম সেই একই সংজ্ঞা থাকবে, শুধু পদ শব্দটা আমরা উচ্চারণ করবো না, কেননা পদ হতে গেলে আমাদের এই যেখানে উদাহরণ দিয়েছি ছেলে মেয়ে, এগুলোকে আর পদ বলতে পারতাম না, কারণ এগুলো পদ নয়, এগুলো শব্দ। অর্থাৎ পদের জায়গায় শুধু আমরা শব্দ শ্রেণী বলবো। তাহলে যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি বা কোনো কিছুর নাম বোঝায়, যা সহজ করে লিখতে গেলে যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাকে বলছে বিশেষ্য। উদাহরণ তো দেওয়াই আছে, ছেলে মেয়ে, ঢাকা, খুলনা, মাছ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে সংজ্ঞা লিখলে তুমি 1 নম্বর পেয়ে যাবে যদি বিশেষ্যের সংজ্ঞা চাওয়া হয়। এবার যাবো আমরা বিশেষ্যের প্রকার ভেদে। তো বিশেষ্যের শ্রেণী বিভাগ দেখো, এখানে বলা হচ্ছে যে 1 নম্বর দেওয়া আছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, অর্থাৎ যেটা প্রপার নাউন, যে শব্দগুলো দ্বারা সুনির্দিষ্ট, স্পেসিফিক, যে শব্দ দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, দেশ, দিন, মাস, বই, গল্প ইত্যাদি ইত্যাদি নাম বোঝায় তাকে নামবাচক বিশেষ্য বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে, সেটা ব্যক্তি হোক, স্থান হোক, যেটাই হয় হোক, তো এরকম নির্দিষ্ট কোনো কিছুর নাম যদি বোঝায় তাহলে সেটাকে বলছে সংজ্ঞা বা নামবাচক। যেমন দেখো সুকান্ত, সুকান্ত একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, স্পেসিফিক, তাহলে সুকান্ত হচ্ছে নামবাচক। সিমলা, শ্রাবণ, সংসপ্তক, সংসপ্তক একটা উপন্যাসের নাম, আমরা জানি বাংলা সাহিত্যের একটা বিখ্যাত উপন্যাস। তো মোনালিসা, তাহলে এই শব্দগুলো দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বই, নির্দিষ্ট কোনো একটা কিছুর নাম বোঝাচ্ছে। তাহলে যে শব্দগুলো দ্বারা সুনির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তি, স্থান, মাস, চিত্রকর্ম, শিল্পকর্ম, যেটা হয় হোক, তাহলে যে শব্দগুলো দ্বারা সুনির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায় সেটাকে বলছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। আর 2 নম্বর হচ্ছে সাধারণ বিশেষ্য, কমন নাউন, যে শব্দ দ্বারা বা যে শব্দ শ্রেণী দ্বারা কোনো প্রাণী, উদ্ভিদ, পদার্থ বা অন্য কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝায় তাকে সাধারণ বিশেষ্য বলে। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর, কোনো জাতি বা কোনো শ্রেণীর নাম বোঝাবে, কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম না, মোটের উপর যে নামটা বোঝাবে, সাধারণভাবে যে নাম বোঝায়, তো সেটাকে বলা হচ্ছে সাধারণ বিশেষ্য। তো যেমন দেখো বলা হচ্ছে যে ওদের মানুষ, এখন মানুষ একটা প্রাণীর নাম, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট করে এখানে বলা হচ্ছে না, সবাইকেই মানুষ বলা হয়। রহিমও মানুষ, করিমও মানুষ, আফজালও মানুষ, ইমরানও মানুষ, সবাই মানুষ। তো যখন মানুষ বলা হবে, যেহেতু সবাই একটা কমন নাম বোঝাচ্ছে এখানে, তাহলে এটাকে বলা হচ্ছে সাধারণ বিশেষ্য। আর এই মানুষটাকে যখন বলা হবে ইমরান বা সাজু বা আলামিন, তাহলে দেখো এই নামগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ইমরান বলতে একটা ব্যক্তিকে বোঝায়, স্পেসিফিক হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সব মানুষকে বোঝাচ্ছে না। তাহলে যখন ইমরান বলবো তখন সেটা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য, আর যখন আমি মানুষ বলবো তখন সেটা হবে সাধারণ বিশেষ্য। অনুরূপভাবে পাখি, পাখি একটা প্রাণীর নাম কিন্তু সাধারণ নাম, তো পাখিটা হবে সাধারণ বিশেষ্য। যখন আমি বলবো দোয়েল, ময়না, কোকিল, শ্যামা, তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন বা সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে। পাহাড়, নদীর ক্ষেত্র তাই, নদী যখন বলবো তখন এটা যেহেতু কমন নাম তাই এটা হবে সাধারণ বিশেষ্য। আর যখন আমরা বলবো পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ইত্যাদি, তখন সেটা হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচকের মধ্যে। তাহলে যে শব্দ দ্বারা কোনো প্রাণী, উদ্ভিদ, পদার্থ বা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় বা শ্রেণীর নাম বোঝায় বা জাতির নাম বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে সাধারণ বিশেষ্য। তাহলে বিশেষ্যকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে নামবাচক বিশেষ্য আর একটা হচ্ছে সাধারণ বিশেষ্য। এখন এই যে সাধারণ যে বিশেষ্য, এগুলোকে 3টা পয়েন্ট অফ ভিউ থেকে, 3টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হচ্ছে। 3টা দৃষ্টিকোণ থেকে, কিসের দিক থেকে? একটা হলো ইন্দ্রিয় গ্রাহ্যতা, অর্থাৎ সেগুলোকে সেন্স দ্বারা উপলব্ধি করা যায় কিনা, স্পর্শ করা যায় কিনা, ধরা যায় কিনা, দেখা যায় কিনা, ছোঁয়া যায় কিনা ইত্যাদি। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য দ্বারা ভাগ করা হবে গণনযোগ্যতা, এগুলো গণনা করা যায় কিনা, কাউন্ট করা যায় কিনা, এবং সজীবতা, অর্থাৎ এগুলো সজীব কিনা, এগুলো প্রাণ আছে কিনা। তাহলে সাধারণ যে বিশেষ্য
যে কমন নাউন যেটা, এই সাধারণ বিশেষ্যকে তিনটা দৃষ্টিকোণে ভাগ করা হবে, তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে। একটা হলো ইন্দ্রিয় গ্রাহ্যতা, গণনযোগ্যতা আর সজীবতা, এই তিনটা দিক থেকে ভাগ করা হবে। তো এখন দেখো আমরা এই ভাগগুলো করবো, অর্থাৎ সাধারণ বিশেষ্যের অন্তর্গত সাধারণ বিশেষ্য যেগুলো তাদের মধ্যে এই ভাগটা আমরা এখন করব। তো দেখো তিনটা দৃষ্টিকোণ থেকে সাধারণ বিশেষ্যগুলো ভাগ করেছিলাম আমরা। তার মধ্যে একটা ছিল ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, অর্থাৎ এগুলোকে দেখা যায় কিনা, ধরা যায় কিনা, ছোঁয়া যায় কিনা, এগুলো অনুভব করা যায় কিনা, সেন্স দ্বারা উপলব্ধি করা যায় কিনা। তো ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে এই সাধারণ বিশেষ্যগুলোকে দুইটা উপশ্রেণীতে ভাগ করা যায়, দুইটা উপশ্রেণীতে। একটা হলো মূর্ত বিশেষ্য, মানে যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যায়, মূর্ত মানে যেগুলো দেখা যায়, কংক্রিট নাউন, অর্থাৎ যেগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, এগুলো হচ্ছে মূর্ত বিশেষ্য। অর্থাৎ মূর্ত, আমরা জানি মূর্তি মানে মূর্তি কি দেখা যায়, তো সেটা হচ্ছে মূর্ত মানে যেগুলো দেখা যাবে, যেগুলো রূপ আছে, চেহারা আছে। তাহলে ইন্দ্রিয় দ্বারা যে বস্তুর ঘ্রাণ নেওয়া যায় কিংবা যাকে দেখা যায়, পরিমাপ করা যায়, স্পর্শ করা যায়, এই ধরনের বিশেষ্যগুলোকে বলা হচ্ছে মূর্ত বিশেষ্য। যেমন টুপি, গোলাপ, কাঁটা, বই, কলম ইত্যাদি। তো বই, কলম এগুলো কিন্তু আমরা দেখতে পাই, এগুলো স্পর্শ করতে পারি, এগুলো পরিমাপ করা যায়, তার মানে এগুলো হচ্ছে মূর্ত। আর কিছু বিশেষ্য আছে যেগুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না, উপলব্ধি করা যায় না, পরিমাপ করা যায় না। তো এই বিশেষ্যগুলোকে বলা হচ্ছে ভাব বিশেষ্য। যেমন দেখো রাগ, তো রাগ কিন্তু বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? রাগ একটা আবেগের নাম, তাই তো, যেহেতু নাম তার মানে বিশেষ্য অবশ্যই। তো রাগ একটা আবেগের নাম। তো এটা কোন ধরনের বিশেষ্য? যেহেতু এটাকে দেখা যাচ্ছে না, এটাকে স্পর্শ করা যায় না, এটাকে ছোঁয়া যায় না, তো যার কারণে এটা ঘ্রাণ নেওয়া যায় না। তো যেহেতু দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাই এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ভাব বিশেষ্য। অনুরূপভাবে ক্ষমা, আনন্দ, কষ্ট প্রত্যেকটা হচ্ছে আবেগের নাম। তো নাম বলে এগুলো বিশেষ্য, আর যেহেতু এগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই এগুলো হচ্ছে ভাব বিশেষ্য। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে আমরা বিশেষ্যগুলোকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা হলো মূর্ত, দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, আর একটা হচ্ছে বিমূর্ত বা ভাব বিশেষ্য, যেটা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, সেটা ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, রাগ, কষ্ট, আনন্দ, ক্ষমা ইত্যাদি। এরপরের ভাগটা দেখো গণনযোগ্যতা অনুসারে। গণনযোগ্যতা অনুসারে আগের ভাগটা করলাম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, আর এখন করব আমরা গণনযোগ্যতা, অর্থাৎ গণনা করা যায় কিনা, গোনা যায় কিনা, কাউন্ট করা যায় কিনা সেই ভিত্তিতে। তাহলে গণনযোগ্যতা অনুসারে এই সাধারণ বিশেষ্যগুলোকে তিনটা উপশ্রেণীতে ভাগ করা হচ্ছে, তিনটা। একটা হলো গণন বিশেষ্য, যেগুলোকে সংখ্যা দিয়ে গণনা করা যায়, যে বিশেষ্যগুলোকে সংখ্যা দিয়ে গণনা করা যায় এবং যার বহু বচন করা চলে, এক বচন আছে, বহু বচন আছে, তো এই বহু বচন করা যায়, এগুলোকে বলছে গণন বিশেষ্য, গণনা করা যায়, সোজা কথা। যেমন ফুল, গরু, মাছ, চেয়ার, টেবিল ইত্যাদি, এগুলো যেহেতু গোনা যায়, গণনা করা যায়, তাই এগুলো হচ্ছে গণন বিশেষ্য। 2 নাম্বার বলছে পরিমাপ বিশেষ্য। এমন কিছু বিশেষ্য আছে যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তো এগুলোকে বলছে হচ্ছে পরিমাপ বিশেষ্য। যেমন তেল, চাল, ডাল, লবণ, কাপড় ইত্যাদি, এগুলো গণনযোগ্য না, এগুলো হচ্ছে পরিমাপ করতে হয়, পরিমাপযোগ্য। তাহলে আমরা একটা পেলাম গণন বিশেষ্য, আর একটা পেলাম পরিমাপ বিশেষ্য। এবং আর একটা প্রকার হচ্ছে সমষ্টি বিশেষ্য, যে বিশেষ্য শব্দগুলো দ্বারা কোনো দল বা গোষ্ঠীর একক বা সমষ্টি বোঝায়, টিম বোঝাবে, দল বোঝাবে, দলের নাম, টিমের নাম বোঝায়, এগুলোকে বলা হচ্ছে সমষ্টি। এগুলো পরিমাপও করি না, গণিও না, এগুলো হচ্ছে সমষ্টি, দল বোঝায়, একটা টিম বোঝায়, তা এগুলোকে বলা হচ্ছে সমষ্টি বিশেষ্য বা কালেকটিভ নাউন যেটাকে বলে। ছাত্র, জনতা, পুলিশ, সভা, সমিতি, শ্রেণী ইত্যাদি। তাহলে গণনযোগ্যতা অনুসারে বিশেষ্যগুলোকে তিনটা ভাগে ভাগ করা হলো। গণা যায় মানে গণন বিশেষ্য, পরিমাপ করা যায় পরিমাপ বিশেষ্য, আর হচ্ছে সমষ্টি বোঝায়, সমষ্টি বিশেষ্য। এরপরে 3 নাম্বার যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণে ভাগ করব।
তিন নম্বর দৃষ্টিকোণ হচ্ছে সজীবতা অনুসারে, অর্থাৎ এগুলোর জীবন আছে কিনা, সজীব কিনা নাকি অজীব। তাহলে সজীবতা অনুসারে আমরা দুইটা উপশ্রেণীতে ভাগ করছি। একটা সজীব মানে অ্যানিমেট, অর্থাৎ প্রাণ আছে, তাহলে যে বিশেষ্য দ্বারা কোনো জীবন্ত ও সক্রিয় সত্তার সাধারণ শ্রেণীকে বোঝায়। অর্থাৎ সোজা কথা লিখবে, যে বিশেষ্যগুলো দ্বারা কোনো জীবন্ত কোনো কিছুকে বোঝায়, সক্রিয় কোনো কিছুকে বোঝায়, সেগুলো হচ্ছে সজীব। বিড়াল, বাঘ, মামা, চাচা, পাঠক, দর্শক ইত্যাদি, এগুলো প্রাণ আছে, এগুলো জীবন্ত, সক্রিয়, তাহলে এগুলো সজীব। আর হচ্ছে অজীব, অজীব বিশেষ্য, ইনঅ্যানিমেট, অর্থাৎ যে বিশেষ্য দ্বারা কোনো নির্জীব বস্তুকে বোঝায়। সহজ করে লিখবে যে বিশেষ্য দ্বারা কোনো নির্জীব বস্তুকে বোঝায়, এভাবে লিখলে হবে। স্লাইডে যেরকম সংজ্ঞা দেওয়া আছে, এত কঠিন করে লেখার দরকার নাই। যে বিশেষ্য দ্বারা কোনো নির্জীব বস্তুকে বোঝায় তাকে বলছে অজীব। যেমন ঘর, বাড়ি, শাড়ি, খাতা, কলম, এগুলো জীবন নেই। তাহলে সজীবতা অনুসারে আমরা দুই ভাগে ভাগ করলাম, সজীব আর অজীব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর একবার স্মরণ করি আজকে আমরা কি পড়লাম সেগুলো। আমরা শুরুতেই দেখেছিলাম যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা। আমরা বলেছিলাম যে পুরাতন বাংলা ব্যাকরণের প্রচলিত পদ প্রকরণকে হালনাগাদ করে বাংলা ভাষার শব্দসমূহকে যে নতুনভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে তাকে বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার আমরা দেখে এসেছিলাম। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, আবেগ শব্দ, যোজক, অনুসর্গ এবং ক্রিয়া, এই 8 প্রকার ব্যাকরণিক শব্দ শ্রেণী। 8 প্রকার। তার মধ্যে আমরা আজকে কথা বললাম বিশেষ্য নিয়ে, অর্থাৎ বিশেষ্য শব্দ শ্রেণী কাকে বলে, বিশেষের শ্রেণী বিভাগ। আমরা দেখেছি যে শব্দগুলো দ্বারা বা যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো ভৌগোলিক সংজ্ঞা বা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য শব্দ শ্রেণী। এই বিশেষ্য শব্দ শ্রেণীর উদাহরণ আমরা দিয়েছিলাম ঢাকা, আমরা দেখেছিলাম খুলনা, আমরা দেখেছিলাম আম, জাম, পদ্মা, মেঘনা, কাঁঠাল ইত্যাদি। তাহলে এই বিশেষ্য যেই শব্দ শ্রেণী, এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এক নম্বর ছিল সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য, যেটাকে বলা হচ্ছে প্রপার নাউন। তো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য দেখেছিলাম যে শব্দগুলো দ্বারা, যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে, সুনির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়, স্পেসিফিক, সেগুলোকে বলছে হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখেছিলাম মেঘনা একটা নদীর নাম নির্দিষ্ট, আম একটা নির্দিষ্ট ফলের নাম, বা ইমরান একটা নির্দিষ্ট মানুষের নাম, বা দোয়েল একটা নির্দিষ্ট পাখির নাম। তাহলে নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝালে তাহলে সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এরপরে দেখেছিলাম সাধারণ বিশেষ্য, যে বিশেষ্য পদগুলো দ্বারা কোনো সাধারণ কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝায়, সেগুলোকে বলছে সাধারণ বিশেষ্য, অর্থাৎ কমন নাউন যেটা। যেমন নদী, নদী বলতে সব নদীকেই বোঝায়, সব নদীর কমন নাম, সাধারণ নাম। মানুষ, সব মানুষেরই সাধারণ নাম হচ্ছে মানুষ ইত্যাদি। নদী, মানুষ, পাখি ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে সাধারণ বিশেষ্য। এই সাধারণ যে বিশেষ্য, এগুলোকে আবার তিনটা দৃষ্টিকোণে ভাগ করা হয়, তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে ভাগ করা হচ্ছে। একটা ভাগ করেছি আমরা ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুযায়ী, এগুলো ধরা যায় দেখা যায় কিনা এই ভিত্তিতে। আর একটা ভাগ করেছি আমরা গণনার ভিত্তিতে, গণনা করা যায় কিনা। আর একটা ভাগ করেছি আমরা সজীবতা অনুসারে, অর্থাৎ জীবন অনুযায়ী। তাহলে এই ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুযায়ী ভাগটা যেটা করলাম, সেটা দেখছিলাম যে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুযায়ী 2 প্রকার। একটা হচ্ছে যে যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলোকে বলেছি আমরা মূর্ত বিশেষ্য বা দৃশ্যমান, দেখা যায়। আর যেমন বলেছিলাম বই, খাতা, কলম, এগুলো হচ্ছে দেখা যায়, এগুলো মূর্ত বিশেষ্য, কংক্রিট নাউন। আর একটা হচ্ছে বিমূর্ত বিশেষ্য বা ভাব বিশেষ্য, যেগুলো ইন্দ্রিয় দ্বারা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পরিমাপ করা যাবে না, সেগুলো হচ্ছে বিমূর্ত, বিমূর্ত দেখা যাবে না, ভাব বিশেষ্য। যেমন রাগ একটা আবেগের নাম, তো নাম যেহেতু বিশেষ্য পদ, আর যেহেতু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই এটা বিমূর্ত বিশেষ্য বা
ভাব বিশেষ্য, রাগ, দুঃখ, কষ্ট ইত্যাদি ইত্যাদি। এটা গেল ইন্দ্রিয়গ্রাহ্যতা অনুযায়ী, মূর্ত আর বিমূর্ত। এরপরে ভাগটা ছিল গণনযোগ্যতা অনুযায়ী, অর্থাৎ গণা যায় কিনা। তো যেগুলো হচ্ছে গোনা যায় সেগুলো হচ্ছে তোমার গণনযোগ্য। গণনযোগ্য হচ্ছে তোমার বলেছিলাম যে আম, জাম বা হচ্ছে বই, খাতা, কলম, এগুলো হচ্ছে গোনা যায়, তাহলে এগুলো হচ্ছে গণনযোগ্য। আর একটা দেখেছিলাম পরিমাপযোগ্য, যেগুলো গোনা যায় না, সংখ্যা দিয়ে গোনা যায় না, কিন্তু পরিমাপ করতে হয়। চাল, ডাল, তেল, চিনি, লবণ ইত্যাদি, এগুলো পরিমাপ করতে হয়। আর আরেকটা দেখলাম যে সমষ্টিবাচক, যেগুলো দ্বারা সংখ্যাতে গণনা করি না কিংবা পরিমাপ করি না, যেগুলো দল বোঝায়, টিম বোঝায়, এই সমষ্টিবাচক। তোমার হচ্ছে ছাত্র, জনতা ইত্যাদি ইত্যাদি, সভা সমিতি, এগুলো হলো সমষ্টিবাচক। তাহলে গণনযোগ্যতা অনুযায়ী 3 ভাগে ভাগ করলাম: গ্রহণযোগ্য, পরিমাপযোগ্য, আর একটা হলো সমষ্টি। এবং শেষে যেই ভাগটা করলাম সেই দৃষ্টিকোণটা হচ্ছে সজীবতা অনুসারে, অর্থাৎ জীবন আছে কি নেই। জীবন থাকলে সজীব, না থাকলেই অজীব। যেগুলো জীবন আছে, যেগুলো সক্রিয়, সজীব, মানুষ, পাখি ইত্যাদি। আর যেগুলোর জীবন নেই সেগুলো হচ্ছে অজীব, যেমন বই, খাতা, টেবিল ইত্যাদি। তাহলে এই ছিল আমাদের বিশেষের শ্রেণী বিভাগ। এখন আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা, যে অনেক বইয়ে এই শ্রেণী বিভাগটা সব সময় যে একই রকম থাকবে এমন না। কিছু কিছু বই দেখবে যে ভিন্নভাবে দেওয়া আছে, তাও তোমার নাম্বার পেয়ে যাবে। আবার কেউ কেউ দেখা যায় যে এই শ্রেণী বিভাগটা খুব এই স্পেসিফিকভাবে না লিখে গতানুগতিক উত্তর করো। যেমন তোমরা অনেকে লেখো পুরাতন যে বাংলা ব্যাকরণের যে ভাগটা দিয়েছিল ওইটাই অনেকে অনুসরণ করার চেষ্টা করো পরীক্ষার খাতায়, যে তোমরা লিখো নামবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য ইত্যাদি 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 ইত্যাদি, এইভাবে খুব সহজে লেখার চেষ্টা করো। তো ওইভাবে তোমার যখন শ্রেণীবিভাগ করবে তখন সেখানে তোমাকে পরীক্ষক পূর্ণ নাম্বার দিতে একটু ভাববেন। কেননা পুরাতন জ্ঞান দিয়ে আসলে নতুন বিষয়ের আলোচনা চলে না। কারণ তুমি একটা ক্লাস অতিক্রম করছো মানে তোমার জ্ঞানের লেভেলটা একটু উন্নত হচ্ছে, তোমাকে সেটা পরীক্ষা খাতায় দেখাতে হবে। কিন্তু তুমি যদি একাদশ শ্রেণীতে এসে ক্লাস 6-7 মতো উত্তর করো বা সেই বই থেকে উত্তর করার চেষ্টা করো, তাহলে হবে না। সুতরাং তুমি যেহেতু বড় হচ্ছ, তোমার জ্ঞানের লেভেলটা বড় হচ্ছে, তোমাকে সেটা দেখাতে হবে। অর্থাৎ এক এক শ্রেণীর উত্তর করার ধরনটা আসলে এক এক রকম। তো সমস্যা নেই, তোমরা এইরকম করে উত্তর করতে হবে এমন নয়। যদি অন্যান্য বইয়ে অন্যরকম থাকে তাহলে তোমরা লিখতে পারো, তবে অবশ্যই অবশ্যই সেটা বড় ক্লাসের উপযুক্ত কিনা বা সেটা খেয়াল রাখতে হবে। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, উদাহরণ সহ বিশেষের শ্রেণী বিভাগ দেখাও। অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে সংজ্ঞা, 8 প্রকারের নাম এবং উদাহরণ সহ বিশেষের যে শ্রেণী বিভাগ এতক্ষণ আমরা দেখলাম, এটা তোমরা লিখবে এবং হোমওয়ার্ক করে নির্দিষ্ট প্ল্যাটফর্মে তোমরা যেভাবে জমা দাও সেভাবে জমা দেবে। এবং আশা করছি প্রত্যেকেই হোমওয়ার্কটা নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিয়ে দিবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমরা অনেক অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, নিরাপদে থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।